একটি প্রবাদ বলে, শিক্ষিত আর স্বাধীনচেতা নারী মাত্রই সমাজ তথা পুরুষতান্ত্রিকতার কাছে এক ভয়ের জিনিস। কিন্তু কেন? কারণ বিগত সময়গুলোতে দেখা গেছে একটি সমাজ বা দেশ সংস্কারে নারীদের ভূমিকা সবচেয়ে বেশি, তারাই সবচেয়ে অগ্রণী ভূমিকায় থাকে। আর এ কারণে বিগত সময়গুলোতে অনেককেই হতে হয়েছে নানাভাবে নির্যাতন আর হয়রানির শিকার। এত কিছুর পরেও চেয়ে পাননি বিচার, বলতে চেয়েও পারেননি মনের না বলা অনেক কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে বরাবরের মতোই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অত্যন্ত সফল এবং জনপ্রিয় গুণী একজন অভিনেত্রী, যিনি দেশের গণ্ডি পেরিয়ে সমানতালে দেশের বাইরে অত্যন্ত জনপ্রিয়, এবং একই সাথে যিনি জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির একজন যোদ্ধা ছিলেন। আমাদের সাথে রয়েছেন আজমেরী হক বাঁধন। আমরা কথা বলবো তার সাথে, তার কাছ থেকে জানবো জুলাই গণ অভ্যুত্থান থেকে শুরু করে তার জীবনে ঘটে যাওয়া নানান সময়ের নানা অভিজ্ঞতার কথা। বাঁধন, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিজেও আসলে খুব এক্সাইটেড যে আপনাকে আমাদের এই প্রোগ্রামটাতে পেয়ে। আমি শুরুতেই যদি জানতে চাই যে কেমন আছেন 24-এর এই স্বাধীন বাংলাদেশে, যে স্বাধীনতায় আপনি নিজেও একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। মাঝে ভীষণ খারাপ ছিলাম। আমার বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। সো সে কারণে যেটা হয় যে কিছু কিছু সময় কোনো কিছু দিয়ে আসলে প্রভাবিত হলে দেখা যায় যে আমি একটু ডিপ্রেশনে চলে যাই। সো আমার বেশ কিছুদিন ডিপ্রেশন ছিল। দেশের সার্বিক পরিস্থিতি এবং জুলাই পরবর্তী বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চেয়েছি সেটা দেখতে না পারার কষ্ট, রাগ, ক্ষোভ সব কিছু মিলিয়ে আসলে খুব খারাপ সময় পার করছিলাম। বাট রিসেন্ট আবার আমার এক্সাইটেড মুডটা অন হয়েছে। হ্যাঁ, সো এখন নিজেকে বেটার ফিল করানোর চেষ্টা করছি। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা আসলে স্বৈরাচার মুক্ত হয়েছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে। সো স্বৈরাচার মুক্ত হয়েছি এবং আমরা একটা মুক্ত বাংলাদেশে এখন বসবাস করছি। আচ্ছা, এই যে মুক্ত বাংলাদেশে আমরা বসবাস করছি, এই গণ অভ্যুত্থানেই আমরা দেখেছি যে আপনি সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজপথে সমানতালে সরব ছিলেন এবং ছাত্র জনতার পক্ষে বিভিন্নভাবে আপনি বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছেন। বিভিন্ন সময় যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি আমি নিজেও, আমার সম্ভবত স্মরণ আছে যে 4 তারিখে 4 আগস্ট আপনি সর্বপ্রথম শাহবাগ থানায়, আপনি থানার সামনে দাঁড়িয়ে সেখানে আপনি বলেছিলেন ছাত্রদেরকে যে আমি আছি, তোমরা আসো। 4 তারিখে আমার নিজেরও মনে আছে। আপনি এটা মনে রেখেছেন? আমার এটা এখনো মনে আছে। এবং আপনি সেই বলিষ্ঠ কণ্ঠে আওয়াজটা তুলেছিলেন। এত কিছুর পরেও এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসে আপনাকে আমরা দেখেছি বিভিন্নভাবে কটূক্তির শিকার হতে, আপনাকে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে, যেটা আপনার ফ্যানরাও দেখেছে অনেক সময় যে আপনি স্ট্যাটাসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এর কারণটা আসলে কি মূলত? আসলে কটূক্তি যারা করছে, এখানে আমি একটু আপনাকে পরিষ্কার করি, এই ব্যাপারটা পরিষ্কার হওয়াটা খুব জরুরি। আমি তো আসলে খুব সাধারণ মানুষের সাথে মিশি, মানে আমি এরকম না যে খুব আলাদা থাকি, সবার সাথে মিশি না, এরকম না। সো আমি কিন্তু পাবলিক ট্রান্সপোর্টেও আসলে যাতায়াত করি। সো আমার সাধারণ মানুষের সাথে কন্ট্যাক্ট খুব হয়। তো সাধারণ মানুষ কিন্তু আসলে কটূক্তি করছে না, কটূক্তি করছে বিশেষ একটা মহল, যাদের কাজই হচ্ছে যে ধরেন বিশেষ একটা মহল যাদের স্বার্থ ব্যাঘাত ঘটেছে এই গণ অভ্যুত্থানের ফলে। সো গণ অভ্যুত্থানে যেহেতু আমি একটা বলিষ্ঠ কণ্ঠ ছিলাম, সো তারা ভাবছে যে আমাকে আসলে বিভিন্নভাবে ছোট করে সোশ্যাল মিডিয়াতে যাদের স্বার্থ আসলে ব্যাঘাত ঘটেছে তারা ভাবছে যে আমাকে ছোট করে হেয় করে তারা আসলে দুর্বল করে দেয়া যাবে এবং মানুষের কাছে ওই ইমেজটা ক্রিয়েট করা যাবে যে আমি একটা খারাপ মানুষ। সো এমনও হয়েছে যে আমার কলিগরা আমাকে গালিগালাজ করেছে যখন আমি জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছাত্রদের সাথে আসলে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছি। তো তখন আমার কলিগরাও কিন্তু আমাকে গালি দিয়ে স্ট্যাটাস দিয়েছে, সো যাদের সাথে আমি কাজও করেছি। হ্যাঁ, সো তারপরে দেখা গেল যে আমার কমেন্ট সেকশন আমাকে অনেকে বলেছে যে বন্ধ করে দিতে, কিন্তু আমি বন্ধ করি না, বিকজ আমি দেখাতে চাই মানুষকে, আমি এই ফুটপ্রিন্টগুলো রেখে দিতে চাই
যে আমরা কি কুৎসিত সমাজ ব্যবস্থায় আসলে বাস করি। কিন্তু এটা কিন্তু গুটি কয়েক মানুষ, এটা কিন্তু আমাদের পুরো সোসাইটি না। আমি দেখেছি যে আমি তো বাইরে প্রচুর যাই, আমি কখনো কারো কটূক্তির শিকার হই নাই, বরং ইভেন এমনও হয়েছে যে যারা আসলে মানে পতিত স্বৈরাচারী সরকারের আমলে তাদের পক্ষে ছিল, আমি কিন্তু তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি, তাদেরকেও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কারণ তারা তো একসময় আমার বন্ধু। মানে ব্যাপারটা এরকম না যে আমি এখন হঠাৎ করে আসলে তাদেরকে আমার জীবন থেকে ডিসকার্ড করে দিব, তাই না? সো এটা খুবই অল্প সংখ্যক মানুষ করছে এবং সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে এবং যেটা আমাকে কোনোভাবে প্রভাবিত করছে না। স্বৈরাচারের প্রতি এই যে ক্ষোভ, হঠাৎ করে আপনার এত ক্ষোভ, যেটা মানে পুরো বিশ্ববাসী দেখেছে, দেশবাসী থেকে শুরু করে পুরো বিশ্ববাসী দেখেছে আপনার যে ক্ষোভটা, ক্ষোভের বহিঃপ্রকাশটা সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। স্বৈরাচার বা আওয়ামী লীগের প্রতি এই ক্ষোভটা হঠাৎ কবে থেকে বা কি কারণে জন্ম নিল? যখন স্টুডেন্টদেরকে আসলে গুলি করা হচ্ছিল তখন ডেফিনেটলি এটা আমার ভালো লাগে নাই, কারণ আমরা একটা রাষ্ট্রে বাস করি যেখানে আমাদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সেখানে রাষ্ট্রের আমাদের টাকায় কেনা মানে বুলেট দিয়ে আমাদের উপরেই গুলি করছে। সো সেটা আমাকে আসলে খুবই মানে আমি এটা নিয়ে আমি খুবই মানে বিরক্ত ছিলাম, উদ্বিগ্ন ছিলাম। সো আমি স্ট্যাটাস দিয়ে যাচ্ছিলাম, কিন্তু রিয়া গোপ যে এই সময় গুলিবিদ্ধ হলো, রিয়া গোপ নামে একটা মেয়ে, আমার তখন মনে হয়েছে যে এটা আমার মেয়ে হতে পারত। সো ওই সময় আসলে আমাকে অনেকে বলেছে যে আমি নাটক করেছি অ্যান্ড এভরিথিং, বাট ওই সময় আমি যখনই ভাবি যে এটা যদি আমার মেয়ে হতো আমি কি করতাম, সো তখন আর আমার মনে হয় নাই যে আসলে সে আমার কে হয়, আমি তার কত কাছের। সো এবং স্টুডেন্টদের সাথে যে অন্যায় হচ্ছে সেটার জন্য আমার মনে হয়েছে যে আমার এক কাতারে যে দাঁড়ানোর জন্য যদি আসলে স্টুডেন্টদের এতটুকু সাহস বাড়ে তাহলে সেটাই আমার অ্যাচিভমেন্ট, আর কিছু না। সো এই জন্যই আমি গিয়েছি, আর কিছু না। এবং আমার তো মনে হয় সেটা অনেক এবং ক্ষোভটা ওই জন্যই হয়েছে যে আপনি দেখেন তারা যে স্বৈরাচারী আচরণটা শুরু করেছে উইথ টাইম, কিন্তু একটা স্বৈরাচার কিন্তু একদিনে মানে তৈরি হয় না। সো উইথ টাইম তারা স্বৈরাচারী হয়ে উঠেছে। সো তারা নানান অন্যায় অবিচার করছে, সেটা আমি জানতাম, কারণ এটা তো আমরা অভ্যস্ত, আমাদের এটা অভ্যস্ততায় পরিণত হয়েছিল। হ্যাঁ, যে এটাই নর্মাল, কারণ কে আসবে, কে ঠিক করবে, কোনো হোপ ছিল না। সো মানে যখন রিয়া গোপ মারা গেল এবং স্টুডেন্টদেরকে এভাবে মারছে এবং ইন্টারনেট অফ করে দিল, এবং শেখ হাসিনা যে প্রাক্তন প্রধানমন্ত্রী, সে আসলে টিভিতে এসে মিথ্যাচার করে যাচ্ছে। সো আমি আসলে একজন নাগরিক হিসেবে অপমানিত হয়েছি। আমার মনে হয়েছে যে আসলে ওরা আমাদেরকে মানুষই মনে করছে না, ওরা আমাদেরকে মিথ্যাচার করছে, ওরা মনে করছে আমরা বোকা, আমরা মানুষই না, আমাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। সো এগুলো আমাদেরকে মেনে নিতে হবে। সো আমি আসলে খুবই অপমানিত হয়েছি। অ্যান্ড দেন এই ক্ষোভটা আস্তে আস্তে বাড়তে মানে মানবিকতার জায়গা থেকে আসলে মূলত আপনার ক্ষোভটা জন্ম নিয়েছে। কিন্তু ওই সময়টাতে আমরা দেখেছি যারাই স্বৈরাচারের বিপক্ষে গিয়েছে বা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছে, দলমত নির্বিশেষে যেই হোক, অনেককেই রোষানলে পড়তে হয়েছে, বিভিন্ন থ্রেট এসেছে। আপনার ক্ষেত্রে কি তখন এমন কোনো বিষয় ছিল কিনা? আমাকে আসলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, অ্যাসিড মেরে দিবে বলেছে, বাসায় আক্রমণ হবে বলেছে। আর বিভিন্ন উপরিমহল থেকে তো মানে ফোন এসেছেই, কয়েকটা মন্ত্রণালয় থেকে ফোন এসেছে, মন্ত্রীরা ফোন করেছেন, বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা, তাদের ভাষ্য ছিল যাতে আমরা প্রোটেস্টে না যাই। এটা আসলে একটা কেউ একটা প্ল্যান করেছে, এটা এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য মানে ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্রের পার্ট যাতে আমরা না হই, আমরা যাতে প্রোটেস্টে না যাই, কারণ আমাদের প্রোটেস্টে যাওয়াটা মানে আপনি চিন্তা করতে পারবেন না, বেশিরভাগ মিডিয়ার মানুষ গিয়েছে। আমরা যেদিন প্রোটেস্টে গিয়েছি, রাস্তায় গিয়েছি অগস্টের 1 তারিখে, তো ওই দিন বৃষ্টি হয়েছে, বাট আমাদের ওখানে কিন্তু প্রচুর লোক হয়েছে। এবং মিডিয়ার ইয়াং জেনারেশন, আমি তাদের কাছে গ্রেটফুল। আমরা যখন আসলে এই
ওদের সাথে মানে আমরা একাত্মতা প্রকাশ করব বা আমরা ওদের সাথে যাব, এই জিনিসটা নিয়ে কিন্তু সিনিয়র যারা আছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের দ্বিধা ছিল যে আসলে যাওয়াটা ঠিক হবে কিনা, কিন্তু আমি এই প্রশ্নে আসতে হ্যাঁ চাচ্ছিলাম। যাওয়াটা ঠিক হবে কিনা বা ওদের 9 দফা দাবির সাথে একমত হব কিনা। কিন্তু বিশ্বাস করেন যারা ইয়াং প্রডিউসার, ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, কস্টিউমে কাজ করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, লাইটের কাজ করে, এরা সবাই বলেছে যে আমরা অবশ্যই 9 দফার সাথে একমত মানে সহমত প্রকাশ করব এবং আমরা রাস্তায় যাব, আপনারা যান আর না যান। সো ওদের স্পিরিটটা দেখে না আমার মনে হয়েছে যে আমি আসলে ওদের সাথে থাকতে চাই। সিনিয়ররা যে মৃত্যু ভয়কে উপেক্ষা করে, আপনি যেমনটা আমি বলছিলাম শুরুতে যে আমি আপনাকে দেখেছিলাম শাহবাগে, আপনি তখন একাই ছিলেন, আপনার কোনো সহকর্মী বা কেউ ছিল না? না, ওখানে কেউ ছিল না, কারণ হচ্ছে আমি ক্রস করছিলাম জায়গাটা শাহবাগ থানার সামনে, ওখানে প্রচুর পুলিশ দাঁড়ানো এবং স্টুডেন্ট যারা আসছে ওদের রিকশা ঘুরিয়ে দিচ্ছে, চলে যেতে বলছে। আমি নিজে ওখানে ছিলাম, একজন প্রত্যক্ষদর্শী, আমি সেদিন সাংবাদিক হিসেবে ওখানে ছিলাম। কিন্তু এই যে ওই দিনটা যদি আপনি ধরেন ব্যর্থ হতেন বা এই জুলাই গণ অভ্যুত্থানটাই যদি ব্যর্থ হয়ে যেত, এটা কি কখনো মনে এসেছে তাহলে আপনার ভাগ্যে কি ঘটতে পারতো বা কি হতে পারতো, বা এই মানে আসলে এটাকে কি বলবো যে আপনার এইটা কি মন থেকেই বলেছিল কিনা যে এমন কিছু আসলেই হতে পারে, যে স্বৈরাচারের পতন সম্ভব, যেটা অনেকে কল্পনাও করেনি ওই সময়টাতে? আমিও চিন্তা করি নাই যে পতন সম্ভব, কিন্তু আমার মনে হয়েছে যে একজন নাগরিক হিসেবে আমি আমার কথাটা বলতে পারতে চাই। আমি যে সাফোকেটেড, আমি অন্যায়টা দেখে প্রতিবাদ করতে পারতে চাই। আমি যদি যে দল সরকারে আছে তার এগেনস্টেও কথা বলি, তারপরও আমার নিরাপত্তা রাষ্ট্র দিতে বাধ্য। তো আমি ওইটা চিন্তা করে গিয়েছি, কিন্তু 1 তারিখে ভাবনা মানে দূরের ভাবনায় ছিল না যে উনি এইভাবে পালিয়ে যাবেন। এটা আমি মানে ভেবে 1 তারিখে রাস্তায় যায়নি। বাট আমি আপনাকে বলি 3 তারিখে যখন আমি স্টুডেন্টদের সাথে একটা আন্দোলনে মানে সমাবেশে শহীদ মিনারে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে সম্ভব। বিকজ যারা রাস্তায় ছিল না ভাইয়া, তারা জানে না যে বাংলাদেশের কোন কোন লেভেলের মানুষ রাস্তায় নেমে আসছিল। এটা কিন্তু একজনের নামাতে হয় নাই বা একজনের প্ল্যানে হয় নাই। বাংলাদেশের প্রতিটা মানুষ মনে হয় রাস্তায় নেমে চেয়েছে যে এই সরকারের পতন হয়ে যাক। মানে এইটা আমি 3, 4, 5 এই 3 দিনই দেখেছি, কিন্তু 5 তারিখ সকাল পর্যন্ত আমি শিওর ছিলাম না যে কি হবে আসলে। অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিল, এবং আপনি যে সময়টা ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছেন, স্বৈরাচারের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আপনারই অনেক সহকর্মী, আমরা মিডিয়া জগতের অনেককেই দেখেছি তখন আলো আসবে এই যে গ্রুপটার কথা আমরা সম্প্রতি জেনেছিও 5 আগস্টের পরে, যে সেখানে যারা যুক্ত ছিলেন অনেকে আপনার খুব কাছের বা পরিচিত বা সহকর্মী, একই সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তাদের সাথে কি কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে কিনা ওই সময়টাতে? এবং এই বিষয়টা কি আপনি জানতেন কিনা যে আলো আসবে যে গ্রুপটা, এবং এখানে আমরা পরবর্তীতে যেগুলো জেনেছি 5 আগস্টের পরে, এই বিষয়টা কি আপনি জানতেন কিনা, বা তাদের সাথে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা কারোর সাথে? আমার সাথে এমনি তো খুব বেশি কারোর সাথে অতিরিক্ত খাতির নাই, সো আমি সবসময় আমার মতো আমার জোনে থাকি। আর ওই গ্রুপটায় আমাকে কখনোই অ্যাড করা হয় নাই, কারণ ওরা জানে আমি কেমন, সো ওরা আমাকে অ্যাড করার মতোই মনে করে নাই। আর আরেকটা হচ্ছে যে তাদের সাথে দূরত্ব কলিগ হিসেবে তো ডেফিনেটলি আমি আমার সাইড থেকে বলতে পারি হয়নি, বাট তার চিন্তা ভাবনা, তার রাজনৈতিক দর্শনের সাথে অবশ্যই দূরত্ব তৈরি হয়েছে। এবং মানবিক জায়গা থেকে আসলে আমার কাছে মনে হয় যে যেই অন্যায় অবিচার আসলে জুলাইয়ে স্টুডেন্টদের সাথে, সাধারণ মানুষের সাথে, শিশুর সাথে করা হয়েছে, এরপরেও যদি আসলে কেউ বলে যে মানে তখনকার যে প্রধানমন্ত্রী তিনি যা সিদ্ধান্ত নিয়েছিলেন সঠিক ছিল এবং আমরা যা করেছি সেটা ভুল, তাহলে তাদের জন্য আমার আফসোস ছাড়া আর কিছুই নাই। মানে তাদের প্রতি আমার আসলে জাস্ট সমবেদনা। আমরা এই যে সম্প্রতি দেখলাম যে আপনাদেরই একজন সহকর্মী নুসরাত ফারিয়ার হাতে হাত করা, এবং যেই অপরাধে
তার হাতে হাত করা, যেটা নিয়ে আমরা দেখেছি যে শেখ হাসিনার চরিত্রে সে একটি সিনেমাতে অভিনয় করেছে। এই একই সিনেমাতে কিন্তু আরো অনেক কো আর্টিস্ট ছিল বা আপনাদেরই অনেক সহকর্মী যারা অভিনয় করেছে, তারা অনেকেই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু একই অপরাধে নুসরাত ফারিয়ার হাতে হাত করা আমরা দেখেছি। আপনারই সহকর্মী তারা প্রত্যেকে। আপনাকে যদি নিরপেক্ষ জায়গা থেকে এটি বলতে বলা হয়, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং আপনি সমর্থন করেন কিনা, এটা আমি জানবো। তার আগে ছোট্ট একটি বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। ফিরছি খুব শীঘ্রই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আমি বিরতিতে যাবার আগে আপনার কাছে যে প্রশ্নটি জানতে চেয়েছিলাম, নুসরাত ফারিয়া এবং একই সাথে আমি নাম উল্লেখ নাইবা করলাম যে যারা আরও অনেক কো আর্টিস্ট আছেন, একই অপরাধে নুসরাত ফারিয়া একদিন কারাগারে কাটালো, তার সাথে যে আচরণটি করা হলো, আপনি সেটাকে কতটা সমর্থন করেন? এবং পাশাপাশি আপনি যে স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশের জন্য আন্দোলন করেছেন, সেই বাংলাদেশে আসলে এই যে বিচারের সামঞ্জস্যতা না থাকা, যে একজনকে এই একই অপরাধে জেলে যেতে হচ্ছে, তার হাতে হাত করা, কিন্তু বাকিরা অন্য যে কোনো কারণে হোক সুবিধা পেয়ে যাচ্ছে বা তারা স্বাধীনভাবে চলছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, প্রথমত ভাইয়া আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই। একজন অভিনেতা অভিনেত্রী সে কোন চরিত্রে অভিনয় করবে, সে কোন সিনেমায় কাজ করবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা, সেটা তার একেবারেই তার অধিকার। এবং কোনো চরিত্রে অভিনয় করার জন্য কিংবা কোনো চলচ্চিত্রে অভিনয় করার জন্য কোনো অভিনেতা অভিনেত্রীকে হ্যারাস করার কোনো রাইট কারও নাই, না সরকারের না কোনো মানুষের। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, নুসরাত ফারিয়ার সাথে যেটা হয়েছে, নুসরাত ফারিয়ার নামে একটা মিথ্যা হত্যা মামলা দেয়া হয়েছে। সো হত্যা মামলা দেয়া হয়েছে এবং সে হচ্ছে 200 কত নম্বর আসামি। মানে একটা হালকা মামলা যেটা জাস্ট খারিজ হয়ে যাবে, বিকজ এটা টিকবে না। তো সেই মামলায় যেহেতু আমার অবজারভেশনে আমার মনে হয়েছে যে তার আগে যেহেতু আমাদের যে প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে যখন এয়ারপোর্ট ক্রস করতে দেয়া হয়েছে এবং এটা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে, তো তখন হয়তো ওই জায়গা থেকে হয় না যে আরেকটা মার্ডার কেসের আসামি এয়ারপোর্ট ক্রস করছে, তো আমরা অ্যারেস্ট করেছি, এটা দেখাতে চেয়েছে, আর কিছু না। এটা একান্তই ওদের, আমি বলবো যে খুবই ছেলে মানুষই ছিল এবং খুবই লোক দেখানো ছিল, এবং এই ঘটনাটার আমি তীব্র প্রতিবাদ করছি। আর এরকম মিথ্যা মামলা হওয়ার কালচার, তারপর যে কোনো মানুষকে হয়রানি করার কালচার, এটা তো আসলে আমাদের যুগে যুগে হয়ে আসছে। কিন্তু এই যে আপনারা যেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্য আন্দোলনটি, হ্যাঁ, আমি এটাই আমি বলছি যে এই কালচারটা কিন্তু আমাদের যুগে যুগে হয়ে আসছে। আমার স্বপ্ন ছিল যে আমি যেই মুক্ত বাংলাদেশে এখন আছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে, সেই বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। কিন্তু এই ধরনের ঘটনাগুলো যখন রিপিটেডলি ঘটছে, তখন সেটা আমাকে হতাশ করে, আমাকে ক্ষুব্ধ করে। একজন নাগরিক হিসেবে আমার মনে হয় যে আমরা কি আসলে তাহলে এইটার জন্যই কি আসলে আবু সাঈদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে? না। রিয়া গোপ মারা গেছে এই জন্য? নো। তো এটা আমাকে কষ্ট দেয়, আর কিছু না। একটু ভিন্ন প্রসঙ্গে এখন যাই, যে খুফিয়া সিনেমা, যেটা খুব আলোচিত আপনার ক্যারিয়ারে, ওই সময় ওই সিনেমার জন্য আমাদের দেশের অন্য কোনো অভিনেত্রীও প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই সময়টাতে আমরা দেখেছি যে বাঁধন খুব উৎফুল্লভাবে এই সিনেমাটিতে অভিনয় করেছেন, এবং আপনি নিজেও সম্প্রতিও বলেছেন যে তখন আপনি একজন গর্বিত রয়ের সদস্য ছিলেন। আপনার চরিত্রটি সম্ভবত ছিল রয়ের কোনো একটি চরিত্রে আপনি অভিনয় করেছেন, এবং এই রয়ের চরিত্র হিসেবে আপনি অভিনয় করলেন, বাট আপনার যে প্রিমিয়ার সিনেমা, সেটাতেই আপনি যেতে পারলেন না। আপনার ভিসা একবার দুবার না 5বার ফিরিয়ে দেওয়া হয়েছে আপনাকে ইন্ডিয়ান এম্বাসি থেকে। আসলে নেপথ্যে কারণটা কি ছিল? এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, বিকজ খুফিয়া সিনেমাটা আমি যখন করতে গিয়েছি, তখন ওই সময় যখন আমি ভিসা নিতে যাই, তখন আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার ছিলেন বিক্রমজি। তো বিক্রমজি হচ্ছে আমাকে ফোন করে ওনার অফিসে নিয়ে চা খাওয়ালেন, এবং উনি নিজের হাতে আমাকে আমার পাসপোর্ট এবং ভিসা আমার হাতে তুলে দিলেন। ঠিক আছে।
হাই কমিশনার আমাকে ডেকে নিয়ে ভিসা দিল। আর তারপরে কিছুদিন পরে আমি শ্যুট টুট করে চলে আসছি। আসার পরে আমার সিনেমা এখন রিলিজ হবে, আমি যাব, প্রিমিয়ার হবে। আমি অ্যাপ্লাই করেছি, আমাকে এরপরে আর ভিসা দেয় না, তো দেয় না, রিজেক্ট করছে। তারপরে আমি তো লবিং করা শুরু করলাম, স্বাভাবিক, আমি অনেক মানুষকে চিনি, আমি লবিং করা শুরু করলাম। তারপরে ওরা আমাকে ইন্টারভিউ কল করে আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে ভিপি নূরের সাথে, নূরের সাথে আমার একটা ছবি আছে আমেরিকান এমবাসির একটা প্রোগ্রামে। তো সেটা আমি আমার সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করেছিলাম। তো আমি কেন আমার সোশ্যাল মিডিয়া থেকে ভিপি নূরের সাথে ছবি শেয়ার করেছি, ওর সাথে আমার কানেকশন কি, এটা নিয়ে তারা আমাকে নানান প্রশ্ন করেছে, মানে আপনাকে বেশ হয়রানির মুখোমুখি হতে হয়েছে। তারপরে দিল না, চলে আসলাম। তারপরে আমার আবার যেতে হবে, আমি একটা ফেস্টিভ্যালে, বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হলাম, আবার যেতে হবে, আবার অ্যাপ্লাই করলাম, আবার লবিং করলাম। তারপরে আমাকে আবার ইন্টারভিউর জন্য কল করলো, আবারও সেই একই কথা, ভিপি নূরের সাথে আমার কানেকশন কি আসলে বিষয়। তো তারপরে আমি প্রচণ্ডভাবে আসলে নানা দিক থেকে লবিং করালাম, এবং তারপরে ওরা বাধ্য হয়ে আমাকে 1 মাসের ভিসা দিল, সিঙ্গেল এন্ট্রি। সো তারপরে আমি আমারও তখন আর কোনো কাজ হলো না, আমি যেয়ে করতে পারলাম না। তো তারপরে আমি চলে আসলাম। তো আমি জানি না যে আসলে ওরা আমাকে কি ভাবছে। এই হ্যারাসটা কি আপনাকে করা হয়েছিল ইন্ডিয়ান এমবাসি থেকে নাকি আমাদের ইন্ডিয়ান হাই কমিশন থেকে, নাকি কোনো আমাদের দেশের কোনো যারা না, আমাকে ইন্ডিয়ান হাই কমিশন সরাসরি ডেকেছে, আমি গিয়েছি, আমার সাথে ইন্টারভিউ হয়েছে, এবং তাদের একটাই ছিল যে আমার ভিপি নূরের সাথে কি সম্পর্ক, ওর সাথে আমার কোনো কানেকশন আছে কিনা, আমি ওর সাথে আন্দোলন করি কিনা, এইগুলো সির্ফ এই একটা কারণে আপনাকে এইটা বলেছে। এবং আরেকটা কারণ, আমাকে যারা আমার জন্য লবিং করেছে, যেই মানুষগুলো, তাদের মধ্যে 2 জন আমাকে বলেছে যে আমাদের মিডিয়াতে আসলে কোনো একজন অভিনেত্রী আমার নামে গিয়ে কিছু একটা বলেছে ওখানে, যার জন্য এটা আরও ত্বরান্বিত হয়েছে। সো আপনি কি নামটা জানতে পেরেছিলেন তার? আমি বলতে চাই না, আমি বলছি যে আপনি জানতে পেরেছেন। হ্যাঁ, আমরা অনুমান করেছি। আচ্ছা, তো এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি নেতৃত্ব দিলেন, আপনি এত কিছু করলেন, এরপরে আমরা সম্প্রতি দেখছি যে আপনি এই সিনেমাতে অভিনয় করার পর থেকেই কি আসলে মূলত আপনার গায়ে যে রয়ের ট্যাগটা লাগানো হচ্ছে, ইদানিং আমরা দেখছি যে আপনি রয়ের সদস্য, কখনো বা আবার বলা হচ্ছে সিআইএ এজেন্ট, ইউএসএইচডি থেকে টাকা নিয়েছেন, কখনো বা ইসরায়েল গোয়েন্দা সংস্থার সদস্য। এই যে আপনি বিভিন্ন সময়ে আপনাকে বিভিন্নভাবে আবিষ্কার করা হচ্ছে, এইটার বিষয়টা আসলে কি? আসলে যখন আমি বিশাল ভারতবাজের সিনেমাটা করেছিলাম, ওখানে আমার যে চরিত্রটা আমি আসলে চুজ করেছিলাম, সেটা খুবই স্ট্রং একটা চরিত্র। সো ওই চরিত্রটা যখন আমি করতে রাজি হয়েছি, তো তখন সবাই ভেবেছে যে আমি আসলে ইন্ডিয়ার হয়ে কাজ করছি। মানে যখন ইন্ডিয়ার হয়ে কেউ কাজ করে, তারা আমাকে রয়ের এজেন্ট বানিয়ে দিয়েছে। তো তখন আমি রয়ের এজেন্টই ছিলাম, কিন্তু ওদের ভাষ্যমতে, নট আমার ভাষ্যমতে। আমি কিন্তু এটা একটা ফান পোস্ট দিয়েছি, আমি আবারও ক্লিয়ার করি। সো তখন আমাকে রয়ের এজেন্ট বানিয়েছে, ওকে ফাইন, আমি যে যা বলবে আমার কিছু, আমি ছিলাম হচ্ছে এনএসআই এর এজেন্ট। তারপর আমি রয়ের সাথে গিয়ে কাজ করি, ওখানে চরিত্রে আমি ছিলাম রয়ে, আমি ওদেরকে হেল্প করি। টাবু রয়ের এজেন্ট ছিল, আমি রয়ের সাথে গিয়ে কাজ করি। তারপর আমি আইএসআই তো যোগ দিই, এরকম, মানে চরিত্রটা এরকম ছিল, হ্যাঁ এরকম। তো তারপরে যেটা হয় যে যখন আমি জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্রদের সাথে যাই, আপনি বারবার বলছেন আমি নেতৃত্ব দিয়েছি, আমার খুব লজ্জা লাগছে, এরকম না। আমি আসলে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, ছাত্ররা আমাকে সাহস জুগিয়েছিল সত্যটা বলার জন্য, প্রতিবাদ করার জন্য, আমি ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। সো তখন যখন আমি ওদের পাশে গিয়ে দাঁড়ালাম, তখন আমাকে বললো যে আমি হচ্ছে সিআইএর এজেন্ট, আর ইউএসএআইডি থেকে কত হাজার ডলার আমি মানে টাকা নিয়েছি। আচ্ছা, তারপরে যখন আমি বললাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ইলেকশন চাই অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, তখন ওরা আবার মিলালো যে এখন তো আমি আসলে ভারতের হয়ে কাজ করছি, কারণ ভারত নাকি ইলেকশন চায়। ভারত ইলেকশন চায় বলে আমি ইলেকশন চাইতে পারবো না, এবং আমি যদি ইলেকশন চাই তাহলে আমি রয়ের এজেন্ট হয়ে যাব। সো এগুলো চলছিল অনেক দিন ধরে ফেসবুকে। সো তখন আমি আসলে আমার বিরক্তি থেকে, এবং এটাকে আমি ফান করেই আমি পোস্টটা দিই যে এত এজেন্ট হয়ে গেলাম। সো মানে
এইভাবেই হলো। এই যে ছাত্রদের পাশে দাঁড়ানোর যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, যে জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে আপনি বৃষ্টিতে ভিজে কান্না জড়িত বজ্র কণ্ঠে রাজপথে দাঁড়িয়ে বলেছেন, দেশটা আমার, দেশটাকে আমরা সংস্কার করব। যেই কথাটি বেশ ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু মিডিয়াতে। এই যে যেই কথাটা আপনি বলেছিলেন বা যেই জায়গাটা থেকে আসলে আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছিলেন, প্রকৃত অর্থে সেই সংস্কারটা আসলে কতটা হলো? 10 মাস তো অতিবাহিত হয়ে গেল। আপনার কি মনে হয় যে আসলে প্রকৃত অর্থে আমরা কতটা সংস্কার করতে পেরেছি? আচ্ছা, প্রথমত হচ্ছে সংস্কার কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় হতে হবে। মানে এটা এরকম না যে আমি আসলে এখন ধরেন একটা সংস্কার করে দিলাম এবং এটা দিয়ে আমি সারা জীবন চলবো, এরকম না কিন্তু। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। সো আমি ভেবেছিলাম যেই সরকারটা গঠন করা হয়েছে সেই সরকার এই সংস্কার প্রক্রিয়াটাকে শুরু করতে পারবে এবং তারা একটা সুন্দর দিক নির্দেশনা দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দেশটাকে হস্তান্তর করে চলে যেতে পারবে। কিন্তু সেই আশা ডেফিনেটলি 10 মাসে তারা পূরণ করতে পারেননি। আমি যতটুকু বুঝি, যতটুকু আমি দেখছি, মানে আমরা যেই পরিমাণে আশা করেছিলাম, হয়তো আমরা বেশি আশা করেছিলাম, এটাও হতে পারে কিন্তু ভাইয়া, যে আমাদের আশাটা হয়তো অনেক বেশি ছিল, আমরা অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। সো সেইটা তো এত সহজে সম্ভব না ঠিক করা, কারণ আমরা তো একটা করাপ্টেড কান্ট্রি, আমাদের রন্ধ্রে রন্ধ্রে করাপশন, আমরা সবাই হচ্ছে মানে ডিসঅনেস্ট, এখানে কোনো অনেস্টি বলে কিছু নাই। সো এই মানুষগুলোর সাথে ধরেন যারা উপদেষ্টা হয়েছে তারা সবাই যার যার জায়গা থেকে প্রচণ্ড ভালো মানুষ। আমি জানি, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে অনেককে চিনি, কিন্তু তাদের ভালো মানুষই দিয়ে বা তাদের একার চেষ্টায় তো আসলে দেশটা ঠিক হবে না। সো ওই চেষ্টাটা করতে তারাও হয়তো কোনো জায়গায় ব্যর্থ হচ্ছেন। তাহলে আপনি এই যে সম্প্রতি যে আমরা দেখেছি, ফেসবুকেও আপনি বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমেও বলেছেন, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য একটি কথা আছে যে আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, নতুন দলগুলো অনেকেই পুরনো পথে হাঁটছে, একই কৌশল, ক্ষমতার খেলা, এমন কিছু মন্তব্য আপনাকে সম্প্রতি আমরা করতে দেখেছি। তো আসলে এইটা কোন হতাশার জায়গা থেকে আপনি বলছেন, এবং একই সাথে আপনি আবার নির্বাচনও চাইছেন যে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করা? হ্যাঁ, কারণ দ্রুত নির্বাচন হয়ে একটা গণতান্ত্রিক সরকার গঠন হতে হবে, নির্বাচিত সরকার আসতে হবে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আর নতুন দল যারা গঠন করছে তাদের আচরণ দেখে আমার কাছে মনে হয়েছে এই কথাটা, যে তারা মানে দেখা গেছে যে পুরনো যারা আছেন তারা যে ধরনের পলিটিক্যাল মুভ করতো এখনও তারা তাই করছে। মানে নতুন কিছু নিয়ে আমাদের সামনে কিন্তু আসতে পারেনি, এবং তারা নারীদের ক্ষেত্রে তাদের অবস্থানটা পরিষ্কার করতে পারেনি, এবং তাদের সখ্যতা দেখা যাচ্ছে হচ্ছে জামাতে ইসলামের সাথে। সো আমরা প্রথম থেকে দেখেছি। তো এটা তো আসলে আমার কাছে অনেক প্রশ্নবিদ্ধ জায়গায়, কারণ আমি হয়তো তাদের কনস্টিটিউশনাল যে ব্যাপারগুলো আছে বা তাদের বিভিন্ন কথাবার্তায়, তাদের আচরণে আমি কিন্তু অনেকটা মানে মোটিভেটেড কিংবা ইমপ্রেসড, মোটিভেটেড বলবো না, না মানে জামাতের কথা বলছি, আমি কিন্তু ইমপ্রেসড। কিন্তু তাদের যে যুদ্ধের সময় তাদের অবস্থান এবং নারীর ব্যাপারে তাদের যে অবস্থান, সেই দুটো কারণে আমি কখনোই চাইবো না যে জামাত কিংবা কোনো রকমের ইসলামিস্ট দল বা কোনো উগ্রপন্থী দল আসলে ক্ষমতার কাছাকাছিও থাকুক। সো তাদের সাথে যখন যে আসলে নতুন দলগুলো সখ্যতা করছে, সেটা তো আমাকে আসলে কষ্টই দিচ্ছে, পীড়া দিচ্ছে। সো আমার কাছে মনে হয়েছে যে নতুন দলের কাছে তো আমাদের আশা অনেক বেশি, আমরা ভেবেছি নতুন কোনো পলিটিক্যাল মুভ নিয়ে তারা আসবে। সো দেখা যাক সামনে তারা কি করে। আপনি যে জুলাই গণ অভ্যুত্থানেও মানে যেভাবে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে রাজপথে ছিলেন, একই সাথে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব থেকেছেন এবং এখনও আপনি বিভিন্নভাবে স্ট্যাটাস দিচ্ছেন, বিভিন্ন গণমাধ্যমে কথা বলছেন, আপনার পরিবারের উপর, আপনার সন্তানের উপর বা আপনার উপরে তখন বা এখনও কি কোনো ধরনের কোনো থ্রেট আপনি মনে করছেন কিনা যে আসতে পারে বা ছিল কিনা, বা আপনার এই আশঙ্কাতে আছেন কিনা, আমি এটি জানবো। তার আগে আরেকটি বিরতিতে যাব। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমরা আরো অনেক কথা জানবো বাঁধনের কাছ থেকে। খুব শীঘ্রই ফিরে আসছি, থাকুন আমাদের সাথেই।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন আমাদের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আমি আপনার কাছে যে আশঙ্কার কথাটি জানতে চাইছিলাম বিরতিতে যাবার আগে, সেই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। আসলে সবাই তো আমার আশেপাশে যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে নিয়ে চিন্তা করে, যারা আমাকে কেয়ার করে, তারা তো ভাবে যে আসলে আমি যেভাবে কথা বলি বা যে ধরনের স্টেপ আমি নেই, যে ধরনের স্টেটমেন্ট আমি দেই, সেটা হয়তো আমার জন্য হুমকির কারণ হতে পারে। যেটা আমি খুফিয়া যখন করেছি তখনও আমাকে বলা হয়েছে যে এটা আমার জন্য হুমকির ব্যাপার হয়ে যাবে। কিন্তু অনেস্টলি জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় আমাকে নানান মানুষ ফোন করেছে, বিভিন্ন থ্রেট দিয়েছে, আমাকে খুন করতে চেয়েছে, অ্যাসিড মারতে চেয়েছে আমাকে ভয় দেখানোর জন্য ওই মুহূর্তে, যে হয় না যে ওই সময় দমিয়ে রাখার জন্য। তারপরে কিন্তু আর আমি ফোন পাইনি কোনো, এবং এরপরে আমি যে আমার স্টেটমেন্টগুলো দিয়ে যাচ্ছি বা এখন যেরকম কথা বলছি, তাতেও আমি পার্সোনালি কোনো, অর্থাৎ আমরা তাহলে ধরে নিতে পারি যে কথা বলার জায়গাটা অন্তত আমাদের তৈরি হয়েছে কিছুটা হলেও। আমার মনে হয় যে আমরা তো এরকম সমাজই চাই, তাই না, যেখানে আসলে দ্বিমত পোষণ করতে পারবো আমি। আচ্ছা, এই যে আপনি সম্প্রতি এটা দেখেছি যে আপনি আশঙ্কা প্রকাশ করেছেন যে আসন্ন জাতীয় যে নির্বাচন, আবারও সেই একই রাজনৈতিক কৌশল জানি দেখতে না হয়, সেটি আপনি চান না। পাশাপাশি 10 মাসের মাথায় এসে আপনি এমন একটি মন্তব্য করলেন, এবং একই সাথে আপনি এটাও বলেছেন 2018 সালে এবং 24 সালের নির্বাচনে আপনি দুর্নীতি ও কারসাজির প্রত্যক্ষ সাক্ষী ছিলেন। আমরা এটাও দেখেছি যে ওই সময় আপনি নৌকার পক্ষে ভোটও চেয়েছেন, শেখ হাসিনার পক্ষে ভোট চেয়েছেন, এবং খুব সম্প্রতিই কিন্তু এটা ওই জায়গাটা থেকে আপনি আমি 2024-এ চাইনি, বাট আমি 2018-তে চেয়েছি। 2023-এও আমরা দেখেছি 24-এর নির্বাচনের আগে না 23-এ আমি যাইনি, এটা আমি সচেতনভাবে বা না এটা 2018-তে। 2018-তে আচ্ছা, 2018-তে আমি সক্রিয় ছিলাম। আপনি সক্রিয় ছিলেন। 2024-এ আমি ইন্টেনশনালি যাইনি। আচ্ছা, আমি যাইনি, কিন্তু আমি ওদের সাথে ক্লোজ ছিলাম। আচ্ছা, তো আমি যদি এটা জানতে চাই, আপনি এখন এসে বলছেন যে দুর্নীতি এবং কারসাজির প্রত্যক্ষ সাক্ষী ছিলেন আপনি, তো এই যে দুর্নীতি এবং কারসাজির বিষয়টাও আপনি জানতেন, আপনি নির্বাচনে তাদের পক্ষে ভোটও চেয়েছেন, তখন কেন আপনার প্রতিবাদ করতে ইচ্ছা হয়নি, বা তখন কেন আপনার মনে এই প্রশ্নগুলো জাগেনি যে এটা দুর্নীতি হচ্ছে, এটা কারসাজি হচ্ছে? আমি জানতাম যে এটা দুর্নীতি হচ্ছে, এটা কারসাজি হচ্ছে, কিন্তু আমি এটাও জানতাম যে আর কোনো বিকল্প নাই আসলে। কে এটাকে ঠিক করবে? আর তখন আমি সেফ সাইডে থাকতে চেয়েছি। আচ্ছা, এই দুর্নীতি বা কারসাজির যে বিষয়গুলো এতদিন আপনি যেটা মাত্রই বললেন, করার কিছু ছিল না, বলারও ছিল না, যে কথা আপনি বলতে পারেননি, সেটা অন্তত এখন যদি একটু আমাদেরকে বলেন যে কিছুটা হলেও, মানে এই বিষয়টা যদি একটু পরিষ্কার করে বলেন। যখন ধরেন একটা সরকার আমার কি ধরনের দুর্নীতি সেটা সবাই জানে, যারা এটা নিয়ে রিসার্চ করবে তারা বের করতে পারবে। বাট আমি বলি, আমার দেখা, আমি যা দেখেছি, আমার দেখা যে বাংলাদেশের যে সংস্থাগুলো মানে নিরপেক্ষভাবে কাজ করার কথা ইলেকশনের সময়, আইন প্রয়োগকারী যে সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, জি, তারা সবাই বায়াসড। আচ্ছা, এটা আমি দেখেছি। সো আমি জানি বায়াসড সবাই, তো আমি কিভাবে আসলে এটা চিন্তা করব যে এই সরকার চলে যাবে, এবং আমি তখন কোনো বিকল্প আসলে আমি দেখছিলাম না, এটাও সত্যি। মানে স্রোতের বিপক্ষে যাবার কোনো উপায় ছিল না? না, উপায় ছিল না, আর হয়তো আমার ইচ্ছাটাও ছিল না ভাইয়া। আমি ভিকটিম কার্ড প্লে করতে চাই না, মানে হয়তো আমার ইচ্ছাও ছিল না। এখন আমি উইথ টাইম আমি ম্যাচিওর হয়েছি, আমি পড়াশোনা করছি, আমি দেশকে নিয়ে আরও জানছি, আরও বুঝতে চেষ্টা করছি। জুলাইয়ের গণ অভ্যুত্থান আমাকে আরও সাহস দিয়েছে, আশা দিয়েছে, ছাত্ররা আমাকে সাহসী করেছে। আমি বলবো যে ওরা আমাকে শিখিয়েছে যে কিভাবে নিজের কথাটা বলতে পারতে হয়। সো আমি আমার কথাটা বলে যাচ্ছি। এই যে অভিজ্ঞতার কথাটি যে বললেন, ধরুন যদি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে, উপদেষ্টার দায়িত্বে আপনাকে দেয়া হতো, দেশের তো হাজারো সমস্যা, আপনি আসলে এই জায়গাটাতে এসে সর্বপ্রথম আপনার কি মনে হয় যে কোন জায়গাটাকে বা কোন জায়গা থেকে আপনি শুরু করতেন, অগ্রাধিকার দিতেন বেশি? আমি দায়িত্বটা নিতাম না, একদমই নিতেন না, নেভার। এটার কারণটা কি? কারণ আপনি তো এমনই একটি বাংলাদেশ চেয়েছেন, এখানে তো সবাই সম্মিলিতভাবে কাজ করবে, দেশের স্বার্থে কাজ করবে। আমি দেশের স্বার্থে ব্যক্তিগত পর্যায়ে কাজ করতে চাই। আমি কোনো সংগঠন বা কোনো দলীয়ভাবে মানে কোনো কিছুর অংশ হয়ে
আমি কাজ করতে চাই কিন্তু না। এখন যারা আছে তারা কি তাহলে দলীয়? তারা তো নিরপেক্ষই। মানে দলীয়ভাবে বলতে আমি দলীয় বলতে কোনো দলেও আমি মানে জয়েন করতে চাই না, কিংবা আমি কোনো সরকার পক্ষ হয়ে মানে কোনো একটা সংগঠিতভাবে কোনো কিছুর মধ্যে আমি আসলে কাজ করতে পারবো বলে আমার মনে হয় না। বিকজ আমি যে ধরনের পার্সোনালিটির মানুষ, আমি আমার লড়াইটা একা করেছি, তো একা করতে করতে আজকে আমি বাঁধন হয়েছি। সো আমার কাছে মনে হয় যে বেশিরভাগ মানুষের সাথে আমার কাজ করার ক্ষেত্রে দ্বন্দ্বের সৃষ্টি হবে। সো সেইটার মধ্যে আমি জড়াতে চাই না। আপনি তো সম্ভবত ডাক্তারি প্রফেশনেও আমরা আপনাকে দেখেছি, সেই প্রফেশনটার সাথে এখনো যুক্ত আছেন কিনা? না, একদমই নাই। আমি কখনো প্র্যাকটিস করতে পারি নাই। আমি মানে ওই সময়টাতে আসলে না, তখন আর করা হয় নাই। আমি বিয়ে করে ফেলেছি, বাচ্চা হয়ে গেছে, বাট কখনো হয়তো করার ইচ্ছা আছে, চেম্বার দেওয়ার ইচ্ছা আছে। অবশ্যই আমরাও প্রত্যাশা করি যাতে আমরাও আপনার পেশেন্ট হিসেবে যেতে পারি সেখানে। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে ছাত্রদের, যাদের কথা বলছিলেন, ছাত্রদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষণা করলেন, তাদের জন্যই রাস্তায় নামলেন, শক্তি পেলেন, সাহস পেলেন, এই ছাত্ররাই পরবর্তীতে গিয়ে আমরা দেখলাম নতুন রাজনৈতিক দল গঠন করলো এবং আপনিও সম্প্রতি স্ট্যাটাস দিয়েছেন, আমরা দেখেছি সবই সে একই কৌশল, ক্ষমতার লোভ। এখন এই বিষয়টাতে আপনি এখন এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এসে এখন আপনি যেটি দেখছেন সেটিকে আসলে আপনি ব্যক্তিগতভাবে কতটা সমর্থন করেন? আমি বাঁধন হিসেবে না, আমি যদি আপনার কাছে একজন নিরপেক্ষ সাধারণ মানুষ হিসেবে জানতে চাই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং আপনি সমর্থন করেন কতখানি? কোন বিষয়টাকে? এই যে ছাত্ররা এখন যে নতুন একটি রাজনৈতিক দল গঠন করলো এবং ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, এটাকে আমি খুবই সমর্থন করি। এবং পাশাপাশি কিন্তু আরো বেশ কিছু সমালোচিত বিষয় রয়েছে যে আমরা তাদেরকে খুব সম্প্রতি দেখেছি একভাবে জীবনযাপন করতে, এখন দেখছি ভিন্নভাবে জীবনযাপন। আমি খুবই আশার আলো দেখেছিলাম যখন তারা আসলে নতুন দল গঠন করেছে, বিকজ আমি চেয়েছিলাম নতুন নেতৃত্ব আসুক, নতুন ইয়াং জেনারেশন নেতৃত্বে আসুক। কিন্তু আসার পরে যে সব ঘটনা আসলে ঘটছে সেগুলো আমাকে ভাবাচ্ছে, সেগুলো আমাকে আসলে চিন্তিত করছে, যার জন্যই আমি হয়তো হতাশ, আমি ক্ষুব্ধ। আচ্ছা, বিগত স্বৈরাচারের সময় আমরা দেখেছি আমাদের এই অনুষ্ঠানে অনেক অতিথি এসেছেন যাদের অনেক মানুষই যে সত্য কথা বলার কারণে বা সত্যকে তুলে ধরার কারণে গুম হয়েছেন, যেটি আপনিও দেখেছেন যে বিগত সময়গুলোতে এমনটি হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো ফিরে আসেননি 5ই আগস্টের পরেও। এই যে সত্য কথা বললে বা সত্যকে তুলে ধরলে যে হঠাৎ করে এই যে গুম, যে শব্দটির সাথে আমরা আগে পরিচিতও ছিলাম না কখনো, এই যে গুম করে ফেলা, একটা মানুষকে নিরুদ্দেশ করে ফেলা, সে বেঁচে আছে না মরে গেছে সেটাও তার পরিবার জানে না, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন এবং আগামীতে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারাও কি একই পথে হাঁটবে কিনা, আপনার কি মনে হয়? এটা তো আমরা আশা করি না আসলে সরকার থেকে, যে আসলে একজন নাগরিকের তার নাগরিক অধিকার হনন করা হবে, তাই না? সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, সে যদি কোনো ক্রাইম করে থাকে, কোনো অন্যায় করে থাকে, তাহলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাজা দেয়া হোক। কিন্তু এই ধরনের কোনো অন্যায়, অবিচার, নৃশংসতা আমরা আসলে কোনো সরকারের কাছ থেকেই আশা করি না। আচ্ছা, এই যে আমি আপনার ব্যক্তিগত একটি প্রশ্নে এখন যাই যে আপনি সম্প্রতি আপনার এই ঈদে একটি সিনেমা হয়তো বা মুক্তি পাচ্ছে, এশা মার্ডার, যেটা আপনি খুব চ্যালেঞ্জ নিয়ে করেছেন। আমরা এখানে আপনাকে দেখেছি পুলিশের ভূমিকায় সম্ভবত আপনি। তো এই যে জুলাই গণ অভ্যুত্থানে যে পুলিশের ভাবমূর্তিটি ক্ষুণ্ণ হয়েছে যেভাবে, এবং এখনো অনেকেরই মত যে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বা তাদের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে, যেটা আপনিও দেখেছেন, তো সেখানে আসলে বাংলাদেশ পুলিশের প্রতি কোনো ধরনের বার্তা রয়েছে কিনা সেটা যদি একটু সংক্ষেপে বলেন। ডেফিনেটলি এখানে একজন মানে আমি এটা সাধারণ জনগণকে বলবো যে আপনারা আসলে দূর থেকে আমরা অনেক কিছু জাজ করি, আমরা ওই বাস্তবতাগুলো জানি না যে আসলে তাদের সাথেও কি হচ্ছে। সো পুলিশকে এখানে খুব সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেহেতু আমাদের ডিরেক্টর যে সে নিজে একজন পুলিশ অফিসার, সো সে খুব সুন্দর করে পোট্রে করেছে। আমি অনুরোধ করব যে আসলে যাতে সিনেমাটা হলে গিয়ে সবাই দেখে।
আর পুলিশের ভাবমূর্তি এটা দেখে মানুষের কাছে কিছুটা হলেও পরিবর্তন হবে বলে আমি আশা করি। দেশে তো আপনি এখনো জানেন যে 5ই আগস্টের পর আপনি যেটি শুরুতেই বলছিলেন যে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, স্বাধীন তো আমরা হয়েছি 71 সালে, কিন্তু প্রকৃত অর্থে যদি আমরা বলতে যাই আমরা কিন্তু আসলে এখন ওইভাবে স্বাধীন না, অনেক ক্ষেত্রেই স্বাধীন না, না। আমরা স্বাধীন তো নাই, মেয়েরা তো আরো না। এবং আমাদের দেশে কিন্তু সমস্যাও রয়েছে হাজারো। তো এর মধ্যে যদি এখন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বা আগামীতেও যারা নির্বাচিত হয়ে আসবে, আপনার কাছে যদি জানতে চাওয়া হয় যে এর মধ্যে কোন বিষয়টিকে সর্বপ্রথম অগ্রাধিকার দেয়া উচিত বা কোন সমস্যাটাকে আপনি মনে করেন যে এই সমস্যাটাকে নির্মূল করলে আমাদের দেশের অনেক সমস্যাই আসলে সমাধান হয়ে যেতে পারে সহজেই, মানে আপনার কাছে যদি জানতে চাওয়া হয়? এটা তো আমার জন্য খুব কঠিন প্রশ্ন ভাইয়া, বিকজ আমি এত কিছু বুঝি না। আমি খুব সাধারণ নাগরিক, সাধারণ নাগরিকের জায়গা থেকেই বলেন যে আপনার চাওয়াটা কি সরকারের কাছে যদি বলতে। আমি জাস্ট বুঝি যে এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, আচ্ছা, কোনো গুম খুম হবে না, কোনো কাউকে বেআইনিভাবে হয়রানি করা হবে না, হ্যারাস করা হবে না, বা আইনি প্রক্রিয়ায় তাকে হ্যারাস করা হবে না। একটা সাম্যের দেশ হবে, যারা সাম্যকে বিশ্বাস করে এরকম একটা দল আসবে যারা এটার উপরে কাজ করবে, যারা নারী অধিকার নিয়ে কাজ করবে। সো আমি চাই যে সরকার আসবে তারা এসে নারীর অধিকার নিয়ে কাজ করবে, নারীর সম অধিকার প্রতিষ্ঠার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করবে। সো এইরকম পরিবর্তনগুলো আনলে ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশটা অনেক সুন্দর হয়ে যাবে। বাঁধন, অসংখ্য ধন্যবাদ এত শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং এসিটিভিকে ধন্যবাদ, আমাকে ডেকেছেন এবং অনেক কিছু বললাম, একজন সাধারণ নাগরিক হিসেবে বলেছি। থ্যাংক ইউ। চুপ থাকাটা ভদ্রতা, তবে সব সময় চুপ করে থাকাটা এক ধরনের বোকামি। পরিস্থিতি অনুসারে আপনাকে যেমন চুপ থাকতে হবে, ঠিক তেমনি প্রয়োজনে আপনাকে বজ্রকণ্ঠে পুরো বিশ্বকে জানান দিতে হবে। আমাদের এই সমাজে হাজারো সমস্যা রয়েছে, আর এরই মধ্যে জীবন তার নিজস্ব গতিতে চলে। তবে জীবনের প্রতিটি পাকে জড়িয়ে থাকে কোনো না কোনো গল্প। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া এমন কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।